পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে ব্লকেট কর্মসূচি বিডিআর পরিবারের মুক্তি ও চাকরি পুনর্বহাল দাবি। পুড়ে যাওয়ায় অস্থায়ী আদালতের বিচার কাজ স্থগিত। 10 ঘন্টা পর বকশীবাজার সড়ক ছাড়ল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া মামলার নথি মিলল ভাঙ্গারির দোকানে। সিসিটিভি ফুটেজ দেখে আটক এক। সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চাঁপাইনবাবগঞ্জে থমথমে অবস্থা। এবং সাভার অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় 3 যানবাহনে আগুন, প্রাণ গেল 4 জনের। লকারে থাকা অর্ধশতাধিক ছাগল পুড়ে ছাই। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়া নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে বিস্তারিত। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে বিডিআর পরিবারের সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডে আটক নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি সহ 3 দফা দাবি জানান তারা। অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করছে অন্তর্বর্তী সরকার। এই আন্দোলনে সমর্থন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পিলখানা হত্যাকাণ্ডে আটক বন্দীদের পরিবারের সদস্যরা। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজকে আমাদের শত শত বিডিআর সদস্য জেলখানার প্রকোষ্ঠে ধুকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের জেলবন্দী সকল বিডিআর ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরবো না। সাথী ভাই যাদের বিনা দোষে জেলে আছে তাদের নিঃস্বার্থভাবে মুক্তি চাই এবং আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ চাই। আমরা সারাদিন ছিলাম, আজকে সারা রাত্রি ছিলাম, এখন আজকেও থাকবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি দেওয়া না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এরপরেও যদি দাবি পূরণ না হয় আমরা মৃত্যুর কোলে ঠেলে দেবো। বৃহস্পতিবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শিক্ষার্থীরা বাধা দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর পরিবারের সদস্য আব্দুল্লাহ আল মামুন শাকিল। তার অভিযোগ, বিডিআর পরিবারের সদস্যদের ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পায়তারা চলছে। আমরা কোন ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা এই জুলাই বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে যে সরকার, আমরা যেই অন্তর্বর্তী সরকার পেয়েছি, সেখানে কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য 18,000 বিডিআর সদস্য পরিবার, 18,000 বিডিআর সদস্য আছে এবং ছাত্র জনতা থেকে শুরু করে প্রত্যেক স্তরের মানুষজন আছে। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বলেন, সরকার বিচার কাজ বিলম্ব করার জন্যই নানা রকম প্রহসন করছে। এইখানে যারা ন্যায় বিচার প্রত্যাশী বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্য আছেন, তাদের সাথে স্পষ্ট রাষ্ট্রীয় প্রহসন করা হয়েছে। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। সরকারের পক্ষ থেকে কার্যকর সমাধান না পেলে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন পরিবারের সদস্যরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, জনদুর্ভোগের কথা চিন্তা করে শহীদ মিনারে ফিরেছেন আন্দোলনরত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, বিডিআর এর স্বজনরা কি বলছেন আর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেটা জানতে চেয়েছিলেন কিছুক্ষণ আগে, বিডিআর পরিবারের যারা সদস্য রয়েছে এবং বিডিআর যারা সদস্য রয়েছে তারা কিন্তু আপনার শহীদ মিনার শাহবাগ ব্লকেট করে লেগেছিল এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকারকে 2 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এবং 2 ঘন্টা আলটিমেটামের পরে তারা আবার শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা বলছেন 2 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো প্রতিনিধি এসে তাদেরকে কোনো ধরনের সিদ্ধান্ত জানাবে
এবং এই আশায় এবং এই ধরনের আলটিমেটাম দিয়ে তারা আবার জনদুর্ভোগ এড়াতে তারা আবার শহীদ মিনার অভিমুখে যাত্রা করে এখন বর্তমানে শহীদ মিনারের অবস্থান নিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খুব দ্রুত যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে তারা এর থেকেও কঠোরতার আন্দোলনে যাবেন। এবং এখানে যারা অবস্থানরত যেসব বিডিআর পরিবারের সদস্যরা রয়েছেন এবং বিডিআর সদস্য যারা রয়েছেন যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন তারা বলছেন যে বিচার কার্যক্রম যেন দ্রুত আবার শুরু করা হয় এবং সেই ক্ষেত্রে কোর্ট কোথায় বসবে সেটি নিয়ে কিন্তু সকাল থেকে একটা ধূম্রজালে সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার, এটা তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে বিচার কার্যক্রম যেন দ্রুত শুরু করা হয় এবং আপনারা সঠিক বিচার করা হয় এমনটা দাবি আসলে তাদের। এবং সেই সাথে সাথে কিন্তু তারা কিন্তু বলছেন যে যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন এবং এই শহীদ মিনারে তারা এখন অবস্থান করছেন। এরপরে 2 ঘন্টা পরে তারা সিদ্ধান্ত নেবেন, অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। শিক্ষার্থীদের বাধা এবং এজলাস পুড়ে যাওয়ায় পিছিয়ে গেল বিডিআর হত্যা মামলার শুনানি। বুধবার ভোর রাতে লাগা আগুনে পুড়ে যায় অস্থায়ী আদালতের এজলাস সহ পুরো ভবনটি। এর আগে বুধবার মধ্যরাতে আদালত বসছে এমন খবরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বাঁশ ফেলে অবরোধ করেন তারা। এদিকে পরবর্তী শুনানির তারিখ দ্রুত জানানো হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বিচারক এলেও ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত বিশেষ ট্রাইব্যুনালে হয়নি বিডিআর হত্যাকাণ্ডের শুনানি। বৃহস্পতিবার দুপুর 12:15টায় আসেন বিচারক ইব্রাহিম হোসেন। পথে কয়েক দফা বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের। পরে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের কড়া নিরাপত্তায় পরিদর্শন করেন পুড়ে যাওয়া অস্থায়ী আদালত। গাড়িতে বসাই কথা বলেন উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সার্বিক দিক বিবেচনায় স্থগিত করা হয়েছে শুনানি কার্যক্রম। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো, উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এদিকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকার এখনো দায়িত্বশীল আচরণ করছেন না বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। এর আগে মাদ্রাসা মাঠে বিচার কার্যক্রম শুরু হচ্ছে এমন খবরে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাস্তা বন্ধ করে কাউকে ঢুকতে দেয়নি তারা। 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে প্রবেশ করলেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিজেদের মাঠে কোনোভাবেই বিচার কার্যক্রম চালাতে দিবেন না বলে জানান তারা। আমাদের মাঠকে নার্সিং করে আমাদের একাডেমিক এবং হল কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় তার সিদ্ধান্ত আমরা নিব। মাঠ আমাদের আলিয়ার মাঠ কিন্তু তারা স্বৈরাচারীভাবে এবং তারা ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা নিতে চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই আমাদের মাঠকে তাদের হাতে দিব না এবং দিচ্ছি না। এদিকে ভোর 4:30টার দিকে আদালতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে রাস্তায় নানা প্রতিবন্ধকতা থাকায় সময় মতো পৌঁছানো যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করার পরে আমরা এখানে আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। তবে কখন কিভাবে আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে খোয়া যাওয়া 2000 মামলার নথি মাত্র 16 টাকা কেজিতে একটি ভাঙ্গারির দোকানে বিক্রি করেছিলেন রাসেল নামে এক চা বিক্রেতা। পুলিশ আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতারের পরই এসব নথির সন্ধান মেলে। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালি থানায় করিডোরে থাকা নথির বস্তায় রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার কাগজপত্র, যা সম্প্রতি মহানগর পিপি কার্যালয়ের বারান্দা থেকে গায়েব হয়। শুধুমাত্র আদালতের বারান্দা নয়, আমি মনে করি যে সারা আদালতের চতুষ্পার্শ্ব এরিয়া নিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, যাতে
শুধু আমার এখান থেকে নয়, আদালতের এলাকা থেকে যাতে কোনো রকমের অঘটন না ঘটে। গত ৫ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী কোতোয়ালি থানায় জিডি করলে নথির খোঁজে নামে পুলিশ। এ সময় আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আদালত চত্বরেরই চায়ের দোকানদার রাসেলকে শনাক্ত করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার সারারাত অভিযান চালিয়ে নগরীর পাথরঘাটা এলাকার এক ভাঙ্গারির দোকান থেকে গায়েব হওয়া নথির মধ্যে ৯ বস্তা উদ্ধার করে পুলিশ। চুরির পর ভাঙ্গারির দোকানে ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে রাসেল। গেল ২৮ থেকে ৩০ ডিসেম্বর তারিখে বিভিন্ন সময় কিছু কিছু করে নথি সরিয়ে নেয় সে। অপ্রয়োজনীয় বাতিল কাগজ মনে করে এসব নথি সরিয়ে বিক্রি করে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে রাসেল। তো রাসেলকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে জড়িত থাকা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভোরবেলা অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশ বাবু লেন জনৈক মফিজের ভাঙ্গারি দোকান হইতে এই হারানো ৯ বান্ডিল বা ৯ বস্তা ডকুমেন্ট কেস ডকুমেন্ট আমরা উদ্ধার করি। চট্টগ্রাম মহানগর পিপি অফিসে জায়গা না থাকায় গত বছরের এপ্রিলে অফিসের বাইরে বারান্দায় রাখা মামলার নথিগুলো উধাও হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্তে বিভিন্ন এলাকায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনো বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশি যুবকের। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে এখনো থমথমে অবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। সীমান্তে বিভিন্ন এলাকায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন ধরেই। এর মধ্যেই বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার মাসিমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের। পরিবারের দাবি, সাইদুল বিকেলে সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়েছিলেন। গরু আনতে নোম্যান্সল্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিএসএফ হঠাৎই গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করতে যখন গুলির শব্দ শুনছি আমরা, তখন মানুষ দূরে দূরে করে যাওয়ার পরে গুলি চলে গেছে। তারপর আমরা তৎকালীন জায়গা তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে এখনও থমথমে অবস্থা। বুধবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো পতাকা বৈঠকের পর কাজ বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সতর্ক অবস্থানে আছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বৃহস্পতিবার সকালেও বাংলাদেশি নাগরিকদের কয়েকজনকে সীমান্তে অবস্থান নিতে দেখা যায়। এর আগে গেল রোববার সকালে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। মঙ্গলবার আবারও একই চেষ্টা চালায় বিএসএফ। বুধবার নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছে নারী ও শিশু সহ 4 জন। বুধবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী ও একই পরিবারের সদস্য বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে পলাতক বাস চালক। দেওয়ানি মনে রিপোর্ট। বুধবার দিবাগত রাত 2টার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার পথে ছুটে যাওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার ফেটে যাওয়ায় মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনে। এরপর দুর্ঘটনা কবলিত ঝুমুর পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস। এতে আগুন ধরে যায় এ বাসটিতেও। আগুনে পুড়ে মারা যায় অ্যাম্বুলেন্সের 4 আরোহী। এই যে গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে।
কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি আর হাতে। দুর্ঘটনার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অ্যাম্বুলেন্সে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। পুড়ে যাওয়া 2 নারী, 1 পুরুষ ও 1 শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। এদিকে চট্টগ্রামের সিটি গেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। বুধবার সকাল 10:20 দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালিক জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুর 2টার দিকে তারা কর্মসূচি শুরু করেন। এ সময় তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে রাখার জন্য 7 দফা দাবি তুলে ধরেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসংযোগ করে তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী সদস্য হাসান আলী, সদস্য শাগুফতা বুশরা মিশমা সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা। এদিকে ময়মনসিংহ ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় 2 আরোহীর মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে 3 আরোহী সহ ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাস চাপায় 1 জন শ্রমিক নিহত হয়েছে। উপজেলার করালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুশরহাট সুপার বাসটি কারালিয়া সড়কের সবজি আড়ত অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয় মাইনুদ্দিন। ওই সময় ফিটনেসবিহীন বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়াও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে 4 জন। সারা দেশে আবারও জেকে বসেছে শীত। আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, বিপাকে খেটে খাওয়া মানুষ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগ বালাইয়ে আক্রান্ত রোগীর সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। একদিনের ব্যবধানে তাপমাত্রা 6.4 ডিগ্রি কমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে নওগাঁয়। সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়ায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা 83%। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এখন এই যে আগুন ধরেছে, আগুন তাপাচ্ছি। আমরা গরিব মানুষই খাবো কি, খাবার মতন ঘরে নাই। খুবই অবস্থা আমাদের খারাপ। সকালবেলা বাইক নিয়ে আসছি, একটু চালালাম, হাত ঠান্ডা একদম শক্ত হয়ে গেছে, বরফ হয়ে গেছে। দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এ জেলাতেও হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে।
সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 95%। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, ভুগছেন বয়স্করাও। শিশু রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা দুই শ্রেণীর রোগী পাচ্ছি। একটা হলো ঠান্ডাজনিত, যেগুলো আসছে ঠান্ডা, সর্দি, কাশি, অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া। নিউমোনিয়া রোগীর সংখ্যা কম হলেও ঠান্ডা, সর্দি, কাশি রোগীগুলো বেশি পাচ্ছে। আরেকটা, জয়পুরহাটে সকাল 8টায় দেখা মেলে সূর্যের। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়েছেন শ্রমজীবী মানুষ। এখন কিন্তু কোনো কাস্টমার পাইনি, শীতের তীব্রতা অতি বেশির জন্য লোকজন আসতেছে না। আমাদের মানে খেটে খাওয়ার মানুষ, আমরা একটা শীতের সময় আমাদের মানে খুব কষ্ট হয়। পৌষের শুরু থেকে লালমনিরহাটে অব্যাহত আছে শীতের দাপট। জেলায় সকাল 7টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। তবুও ভোর থেকে কৃষি জমিতে কাজ করে যাচ্ছে কৃষকরা। সকালবেলা লোক বেড়ায়, রাত্রেও বেড়ায় না, আমাদের খুব যাত্রী নাই, খুব কষ্ট হচ্ছে একটু। মৌলভীবাজারে কুয়াশা না থাকলেও শীতের প্রকোপ কমেনি। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 14.3 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে এখানকার খেটে খাওয়া মানুষ। ঠান্ডা বেশি, আমরা এই কারণে প্যাসেঞ্জার নাই, রিক্সা চালাইতে পারি না। হাজিরি পয়সা পাইয়া আমরা কাপড় টাপড় কিনতে পারি না। আমরা যে দেখেন মোবাইলের মধ্যে সবকিছু হইতে আছে, আমরা আগুন তাপাইতে আছি। চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শীতের তীব্রতা বাড়ায় ফেনীতে বেড়েছে শীতের পোশাকের কেনাবেচা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, ফেনীতে শীতার্ত মানুষের সহায়তায় কি উদ্যোগ দেখছেন, আর গরম কাপড়ের জন্য মানুষের ভিড় কেমন দেখছেন? ন্যান্সি, আসলে ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি গত 2 দিন শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে ফেনীতে সূর্যের দেখা মেলেনি, যার কারণে আসলে যে শীতবস্ত্র কেনাকাটার যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আসলে মানুষের যে সরব উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখেছি ফেনী শহরের রাজাজির দিঘির পাড়ে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আসলে নানান শ্রেণী পেশার মানুষ এখানে শীতবস্ত্র ক্রয়ের জন্য উপস্থিত হয়। এখানে দোকানদার যারা রয়েছে তারা নানান ধরনের পসরা চালিয়ে বসেছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আসলে নানান শ্রেণী পেশার মানুষ এই দিঘির পাড় থেকে তাদের শীতবস্ত্র ক্রয় করে থাকেন। আমরা এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এই দিঘির পাড়ে প্রায় 300 দোকান রয়েছে। এই 300 দোকানে শীত আসলে নানান ধরনের আসলে পোশাক তারা বিক্রি করে থাকেন। শীত নিবারণের জন্য আসলে এই জেলার বেশিরভাগ মানুষই আসলে এখান থেকে এই শীত বস্ত্রগুলো কিনেন এবং কি এই শীতকে কেন্দ্র করে এই দিঘির পাড়ে প্রায় 12 থেকে 13 কোটি টাকা বাৎসরিক যে বিক্রি সেটি কিন্তু হয় বলে এখানকার ব্যবসায়ীরা বলছে। তবে আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে আর একটি বিষয় জানতে পেরেছি যে প্রতি বছর শীত আসলে তারা নানান ধরনের পোশাকের সমারোহ করেন, কিন্তু এইবার যে শীত সেটি কিন্তু অনেকটাই কম থাকার কারণে তাদের যে পুঁজি দিয়েছে সেটি কিন্তু কম উঠবে বলে কিন্তু মনে করছে। তবে এছাড়া আমরা দেখেছি পুরো জেলা জুড়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানান ধরনের শীতবস্ত্র বিতরণ করেছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে আপনারা কেমন এখানে বেচা কিনা হচ্ছে শীত উপলক্ষে? শীত হইতেছে কিন্তু বেচা কিনা তেমন হইতেছে না, বেচা বিক্রি কম। এই জাম্পার, জ্যাকেট, সোয়েটার সব আইটেমের মাল আছে কিন্তু বেচা কিনা কম। শীত হইতেছে, শীত পড়তেছে কিন্তু বেচা কিনা কম, বেচা বিক্রি একবার কম। আমরা একজন কাস্টমার বিক্রেতার সাথে কথা বলছিলাম। আসলে তিনি বলছেন যে একবারে শীত পড়ছে কিন্তু বেচা কিনা কম। একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে কেমন? এটা তো আসলে মূলত মধ্যবিত্তের দোকান। এরা আমরা নিম্ন শ্রেণী যারা আছি, মধ্যবিত্ত যারা আছি, তারাই মূলত এই দিঘির পাটের দোকানগুলোতে কেনাকাটা করে। অন্য দোকান থেকে এখানে মোটামুটি নিজস্ব চাহিদা মতো জামা কাপড় কেনা যায়, মধ্যবিত্তদের চাহিদাটা পূরণ করা যায়। এটার জন্যই মূলত আমাদের এখানে আসা। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের যে শীতবস্ত্র ক্রয়ের যে বাজার সেটি কিন্তু শীতের সাথে সাথে কিন্তু জমজমাট হয়, আবার শীত
চলে গেলে সেটি কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এই ছিল ন্যান্সি আমার কাছে শীত কেনাকাটা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। সাভারের শ্যামপুর সহ বিভিন্ন এলাকায় পরিত্যক্ত টায়ার গলিয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল। এতে বাতাসে ছড়িয়ে পড়ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ 16 ধরনের ক্ষতিকর গ্যাস। ক্যান্সার ও অ্যাজমা আক্রান্ত হওয়া সহ স্বাস্থ্য ঝুঁকিতে এখানকার মানুষ। পাশাপাশি হুমকির মুখে পড়েছে পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযানের পর ফের শুরু হয় কার্যক্রম। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। সময় এখন মধ্যরাত। সাভারের দক্ষিণ শ্যামপুর, ভাতুরকা ও আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় এভাবেই বিশাল কম্প্রেসারে 500 ডিগ্রি তাপমাত্রায় জ্বালানো হচ্ছে পরিত্যক্ত টায়ার। রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই কার্যক্রম। এসব কারখানার কালো ধোঁয়া সরাসরি পরিবেশে ছড়িয়ে পড়ছে, যা মানবদেহে ক্যান্সার, অ্যাজমা সহ গুরুতর রোগ সৃষ্টি করছে। এসব কারখানায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই এবং একাধিক অভিযান সত্ত্বেও কার্যক্রম বন্ধ হয়নি। পরিবেশের ক্ষতি করেন, মানুষের তো বাঁচা লাগবে, আমরা বাঁচা লাগবে না, আমরা ফ্যামিলি চলার লাগবে না, আমরা কেউ সহযোগিতা করব। আমরা তো পরিবেশ দেখি না যে এইভাবে ক্ষতি হয়। তবে তো অবৈধ কিছু না, এটা দিয়ে মানুষ নেশা পানি করে এমন তো কিছু না। দিনের বেলায় টায়ার টিউব প্রস্তুতির জন্য ব্যস্ত থাকলেও রাতের অন্ধকারে এসব টায়ার পুড়িয়ে জ্বালানি তৈরি করা হয়। জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছ ও কাঠ, যা ফসলি জমি এবং পরিবেশের ক্ষতি করছে। এই অবৈধ কারখানা তো মানুষ তো শ্বাস ফেলাতে পারে না। সবজি, এমন কোনো সবজি না আমরা এই এলাকা করতে পারতেছি না, সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে গাছ। এটাতে বিষ দিয়ে মেডিসিন দিয়ে কোনো কাজ করে না। যে কোনো গাছের যে কোনো ফসলের ভিতরে কালি দিয়া মা জায়গা, ক্ষেতের ভিতরে আটপের গেলে মনে করেন পাও কালো জায়গা। যদি গর্ভবতী কোনো মেয়ে থাকে তার এই গর্ভের ভিতরে সন্তানটা নষ্ট হয় এই নিঃশ্বাসের কারণে, এই বাতাসে মনে করেন প্রচুর ক্ষতি। এসব কারখানার কালো ধোঁয়ায় 16 ধরনের ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সাভার উপজেলা প্রশাসন এসব অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করার পরের দিন থেকে অদৃশ্য শক্তিতে ফের একই গতিতে চলছে কার্যক্রম। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব কারখানার ধোঁয়া পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। টায়ার ফ্যাক্টরিতে বাতাসের সাথে যে ধূলিকণা, এই ধূলিকণাগুলো শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসে দীর্ঘমেয়াদী একটা সংক্রমণ হচ্ছে, যা ক্যান্সারের মতোই মারাত্মক একটি রোগ। কৃষি ও পরিবেশ সুরক্ষায় এসব কারখানা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ টিভির শিক্ষানবিশ রিপোর্টার তারেক মাহমুদ সুজনের মা শাহানারা বেগম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 9:30টার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার সাহারপাড়ের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। 58 বছর বয়সে স্বামী, 5 ছেলে, 3 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান তিনি। বৃহস্পতিবার রাত 9টায় স্থানীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। উত্তর ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং 2025। বুধবার সকালে মেলার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। 14 দিনব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে আগামী 21 জানুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হল রুমে মেলা উপলক্ষে বিভিন্ন বিভাগের 14টি স্টল ও বিভিন্ন ক্লাবের প্রদর্শনী সহ মোট 27টি স্টল রয়েছে, যেখানে সব স্নাতক প্রোগ্রামে 25 থেকে 100% স্কলারশিপ এবং সব স্নাতকোত্তর প্রোগ্রামে 25-50% স্কলারশিপে ভর্তি চলছে। এই মেলায় ভর্তি হলে শিক্ষার্থীরা স্পেশাল স্কলারশিপের পাশাপাশি আকর্ষণীয় ব্যাগ ও অন্যান্য উপহার পাবে। ভর্তি মেলায় স্প্রিং 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষক ও শিক্ষার্থী। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।